যা যা ওয়াকফ নিয়ে শেষ পর্যন্ত যে দিদিমণিদের হাতে এইভাবে বাটি ধরিয়ে দেবে সুপ্রিম কোর্ট, এই কথাটা কেউ ভাবতে পেরেছিল? এবং তার থেকেও গুরুত্বপূর্ণ আজকে যেটা হলো, সব থেকে গুরুত্বপূর্ণ আমি যেটা বলবো, এই ওয়াকফকে সামনে রেখে এই যেসব মিনি পাকিস্তানের জনকরা আছে না, যারা লুটে পুটে খাচ্ছিল, নিজেদের সম্পত্তি বাড়িয়ে নিচ্ছিল, সেইটাকে মায়ের ভোগে পাঠানোর ব্যবস্থা পুরোপুরি নিশ্চিত করে দিল মহামান্য সুপ্রিম কোর্ট। আজকে কি হলো ওয়াকফ নিয়ে অবশ্যই ডিটেলসে বলবো, কিন্তু তার আগে কে কি বলেছেন সেই রিয়াকশনটা দেখে নিন, তাহলে স্টোরিটা অনেকটাই বুঝে যাবেন। তারপর আমি আসছি এক এক করে সাতখানা পয়েন্টের গুরুত্বপূর্ণ डिस्कशन নিয়ে। सुप्रीम कोर्ट ने वक्फ अमेंडमेंट एक्ट को पूरा सुनवाई करके जो आज ऑर्डर पास किया है, मैं इसका स्वागत करता हूं। इतना गहराई से चर्चा करने के बाद उसको खारिज नहीं कर सकता है, यही सुप्रीम कोर्ट ने आज मोहर लगाया है। फाइनल फैसला नहीं है, इंटरिम एप्लीकेशन जो हमारी थी, जो इंटरिम रिलीफ के लिए था, स्टे के लिए, उस पर फैसला आया है। याचिकाएं दाखिल की गई थी बड़ी संख्या में कि इस जो वक्फ अमेंडमेंट एक्ट है इसको स्टे कर दिया जाए। आज सुप्रीम कोर्ट ने उस अमेंडमेंट एक्ट जो है, जो कानून पारित हुआ वो कानून वैध है, लेकिन जहां तक मैं समझता हूं कि जो प्रैक्टिसिंग फॉर 5 इयर्स इस्लाम, तो उस पे भी सुप्रीम कोर्ट ने ये कहा है कि फिलहाल हम उस पर स्टे करते हैं कि जब तक स्टेट उस पर रूल न फ्रेम कर ले। ये कहा गया था कि चीफ एग्जीक्यूटिव ऑफिसर जो होते हैं सेक्शन 23 में, जो पहले मुस्लिम होते थे, उसके बारे में काफ़ी बहस की गई थी। तो कोर्ट ने कहा है उसको हम अभी स्टे नहीं कर रहे हैं, लेकिन जहाँ तक हो सके गवर्नमेंट को कंसिडर करना चाहिए कि वो मुस्लिम हो तो बेहतर है। नए वाले वक्फ कानून को जो माननीय सुप्रीम कोर्ट में चैलेंज किया गया था, उसके विभिन्न धाराओं को सुप्रीम कोर्ट में चैलेंज किया गया था और ये मांग की गई थी कि जो पुराना वाला कानून बहाल किया जाए, नए वाले कानून पर रोक लगाई जाए, लेकिन उसमें माननीय सुप्रीम कोर्ट ने अधिकांश जो मांगे थी उसको नकार दिया है। So I represent a Tiruchendurai village, a petitioner from the Tiruchendurai village, where the entire village has been taken over by Waqf. So the village was, there was also a temple which was 1,500 years old, which was actually older than the Islamic religion itself. The Honorable Supreme Court has made very categorical interim order today. Number one, there is no stay on the amendments brought in by the central government headed by Manniya Narendra Modi ji. So there is no stay on the amendment. And very important order that those works are now has to be registered. Meaning thereby those works which are not registered, they will not be treated as work property. অর্থাৎ যে আদেশটা হয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট নাম্বার 1, সেটা কিন্তু ইন্টারিম রিলিফ, এটা কিন্তু ফাইনাল ফয়সালা নয়। অর্থাৎ ওয়াকফ নিয়ে সুপ্রিম কোর্ট একবারে বলে দিল এই পয়েন্টগুলো নরেন্দ্র মোদী সরকার ভুল করেছে, না, এরকম কোনো কথা বলেনি। যেটুকুনি দিয়েছে সেখানে হচ্ছে যে পয়েন্টগুলো নিয়ে আর্গু হচ্ছিল, ঠিক আছে, তোমরা তোমাদের মতো করে সেগুলো স্টেটের রুল কিছু তৈরি করো এবং তারপর আমাদের কাছে এসে বলো, কিন্তু এখানে এটাই ফাইনাল ফয়সালা নয়। সুতরাং যেটুকুনি যা পেয়েছে, যেটা বিভিন্নভাবে বিভিন্ন অনুপ্রাণিত মিডিয়া দেখছি দেখাচ্ছে সকাল থেকেই, যে ইন্ডি জোটের বিশাল জয় হয়েছে, দিদিমণিরা যেটা বলেছিলেন ঠিক সেইটাই হয়েছে, না, সেরকম কোনো ব্যাপার নয়। যে কটা রিলিফ পেলেছে সব কটা কিন্তু ইন্টারিম রিলিফ, অন্তর্বর্তীকালীন আদেশ মিলেছে, তার বাইরে কিচ্ছু নয়। এবং সেই রিলিফও যা পেয়েছে হাতে পেন্সিল ধরিয়ে দিয়েছে। প্রথমত মানে যে পয়েন্টটা আরেকটু গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, এখানে প্রথমেই দাবি করা হচ্ছিল যে ওয়াকফ যে ব্যাপারটা রয়েছে সেটা সম্পূর্ণ ইসলাম ধর্মাবলম্বী মানুষদের জন্য। সুতরাং সেখানে এই যে কেন্দ্র সরকার নাক গলাচ্ছে, এই যে নরেন্দ্র মোদী সরকার সেখানে নতুন আইন নিয়ে আসার চেষ্টা করছে, এইটা তারা করতে পারে না। এটাই তো মূল দাবি ছিল, সেইটাকে কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে। ওয়াকফ বিল, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল যেটুকুনি যা করেছে নরেন্দ্র মোদী সরকার সেটা সম্পূর্ণ বৈধ। শুধু কিছু কিছু বিষয় যেগুলো নিয়ে কনফিউশন আছে, দু একটা বিষয় সেখানে আপাতত ইন্টারিম রিলিফ দিয়েছে। এই যারা মামলা টামলা করেছে তারা যেসব রাজ্য সরকার চালাচ্ছে তারা কি বক্তব্য নিয়ে আসে সেইটুকুনি শোনার জন্য, সেটা যতক্ষণ না শোনা হচ্ছে ততক্ষণ এটাকে চালু করা হচ্ছে না। অর্থাৎ এখানে কিন্তু হাই চান্স আছে যেগুলো ইন্টারিম রিলিফ পেয়েছে সেগুলো কিন্তু ফাইনাল ভার্ডিক্ট সেক্ষেত্রে কিন্তু উঠে যাবে। সব থেকে গুরুত্বপূর্ণ, ওয়াকফ আইন বৈধ। এই যে এখানে সিদ্দিকুল্লাহরা বলছিল না চিৎকার চেঁচামেচি করে, প্রথমে জেলাগুলোকে টাইট করি তারপর কলকাতা সে টাইট করে দেবো, এই হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিমকে নামিয়ে দেওয়া হচ্ছিল ভুল বুঝিয়ে, তারা ভাঙচুর করে একদম তাণ্ডব নৃত্য করছিল, আমরা মালদা মুর্শিদাবাদ দেখলাম না, সেই সব কিছু করার মতো কোনো জায়গা নেই। এটা করলে এবার অ্যাকশন হবে। এই ওয়াকফ আইন বৈধ, এটা একদম শিলমোহর পড়ে গেল।
এবার যে জায়গাটা নিয়ে সবথেকে বেশি লাফালাফি হচ্ছে, যেটা বলছে যে দুর্দান্ত একটা হয়ে গেছে, একদম ওয়াকফের গলা টিপে ধরেছে, সেটা কি? নরেন্দ্র মোদী সরকার যে আইনটা নিয়ে এসছে সেখানে বলা হয়েছিল যে এই ওয়াকফের সম্পত্তি যদি কেউ দান করতে চায় তাকে মিনিমাম 5 বছর প্র্যাকটিসিং মুসলিম হতে হবে। অর্থাৎ ইসলাম ধর্ম গ্রহণ করার পর সেই ইসলাম ধর্মের যা যা ব্যাপার রয়েছে সেগুলো মিনিমাম 5 বছর ধরে তাকে সেগুলোকে পালন করতে হবে, তবেই সেই জায়গাটায় তারা ওয়াকফে দান করতে পারে। এবং এই জায়গাটার উপরই একটা স্টে এসেছে যে না, এখনই সেটা করার দরকার নেই, পুরনো আইন, অর্থাৎ যে যখনই মনে হবে সে যদি করতে পারে সেই জায়গাটা করতে পারে। এখানে নিয়ে দীর্ঘ সওয়াল জবাব হয়েছে এবং সেটা বিরোধী পক্ষের যারা আইনজীবী ছিলেন তারাও বলছেন সেটার উপরেও স্টে দিয়েছে। কেন স্টে দিয়েছে? কেননা সেটা এই জগদম্বিকা পাল, যিনি জেপিসি, এই ওয়াকফ নিয়ে যে জেপিসি তৈরি হয়েছিল, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তৈরি হয়েছিল, সেখানকার যিনি হেড করছিলেন তিনি বলে দিলেন যে যতক্ষণ না স্টেট তার উপরে রুল ফ্রেম করছে, তার উপরে কোনো আইন তৈরি করছে, ততক্ষণ অবধি এটাকে স্টে দেওয়ার রয়েছে। সুতরাং এটাই যে হবে এই জায়গাটা কোনো রকম কোনো ব্যাপার না। তবে সব থেকে বড় ধাক্কা যেটা হয়েছে, যেটা এই আইনজীবী বললেন, বিরোধী পক্ষের আইনজীবী, যে এই যে ওয়াকফ বোর্ড যেটা থাকবে সেখানে সিইও যিনি হবেন তিনি এর আগে মুসলিম হতেন, কিন্তু নরেন্দ্র মোদী সরকার বলছে ওয়াকফ তো কোনো ইসলামের ব্যাপার নয়, এটা প্রপার্টি সংক্রান্ত ব্যাপার, সুতরাং সেখানে প্রোটোকল অনুযায়ী যার বসার কথা সে বসবে। তো সেই ব্যাপারে স্টে চাওয়া হয়েছিল, সেখানে কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট কোনো স্টে দেয়নি, শুধু বলেছে যে হ্যাঁ দেখুন, যেহেতু এটা ইসলাম ধর্মাবলম্বীদের একটা কিছু রয়েছে ব্যাপার সেটার সঙ্গে, সুতরাং যদি এই সিইও কে মুসলিম ধর্মাবলম্বী কাউকে করা যায় সেই জায়গাটা শুধু দেখুন। অর্থাৎ করা যায় মানে কোনো কিন্তু বাধ্যবাধকতা নেই যে করতেই হবে। তার মানে এটাও তো একটা বিশাল বড় জয় হয়ে গেল। এখানে এই যে ব্যাপারটা, এটার সঙ্গে ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নেই। এই ওয়াকফ ব্যাপারটার মধ্যে পুরোপুরি প্রপার্টি সম্পর্কিত ব্যাপার রয়েছে। সেই জায়গাটা কিন্তু সুপ্রিম কোর্টের এই ইন্টারিম রায় থেকেও কিন্তু, বা তাদের অবজারভেশন থেকেও কিন্তু সেটা স্পষ্ট হয়ে গেল। এবার সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, যেটা এই এই আইনজীবী বললেন, যিনি ওয়াকফের হয়ে লড়ছিলেন, কেন্দ্রের হয়ে লড়ছিলেন, যে ম্যাক্সিমাম যে দাবিগুলো ছিল, এমনকি অশ্বিনী উপাধ্যায় তিনিও কিন্তু সেই একই কথা বললেন, ম্যাক্সিমাম যে দাবিগুলো ছিল বিরোধী পক্ষরা নিয়ে এসেছিল তার সমস্তগুলোই প্রায় রিজেক্ট হয়ে গেছে। সেরকম কোনো কিছু মেজর যে অ্যামেন্ডমেন্ট গুলো হয়েছিল সেগুলো কোনোটাতেই কিন্তু স্টে দেওয়া হয়নি, বা সেগুলো বেসিক্যালি খারিজ হয়ে গেছে, সেগুলো আর আলোচনার মধ্যে আসবেই না। এবার এখানে যেটা আরেকটা গুরুত্বপূর্ণ হলো, একজন মহিলা আইনজীবীর বক্তব্য আপনাদের শোনালাম, তামিলনাড়ুর একটি গ্রামের হয়ে, গ্রামের এক ব্যক্তির হয়ে তিনি এই লড়াইটা করছেন। তিনি একটা পয়েন্ট নিয়ে এলেন যেটা মহামান্য সুপ্রিম কোর্টের সময় সামনে আলোচিত হলো, এবং সেটা কিন্তু এই ওয়াকফ এতদিন যেটা চলে আসছিল তার মুখোশটা কার্যত খুলে দিল। কি বললেন তিনি? তিনি বলছেন যে তিনি সেই গ্রামের, যে গ্রামের হয়ে তিনি প্রতিনিধিত্ব করছেন, সেই গ্রামটা পুরোটাকেই ওয়াকফের আন্ডারে নিয়ে নেওয়া হয়েছে। মানে বেসিক্যালি ওয়াকফ আইনটা ছিল যে আমি এটাকে টাচ করলাম, তার মানে আজ থেকে এটা ওয়াকফ হয়ে গেল, আর এখানে কোনো কেউ নাক গলাতে পারবে না, এখানে কোনো রকম মামলা মোকদ্দমা হবে না, কেউ কিচ্ছু দাবি করতে পারবে না, সেই জায়গাটা ছিল। তো সেই রকম দাবি করেই একটা গ্রামকে নিয়ে নেওয়া হয়েছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সেই গ্রামের মধ্যে একটা মন্দির আছে, হিন্দু মন্দির আছে, সেটাকেও ওয়াকফ সম্পত্তি বলে নিয়ে নেওয়া হয়েছে, যে মন্দিরটা 1500 বছরের পুরনো, যখন এই পৃথিবীতে ইসলাম ধর্ম আসেইনি। ইসলাম ধর্ম আজ থেকে 1400 বছর আগে এই পৃথিবীতে এসেছে। তো মন্দির ছিল 1500 বছর আগে, সেটাকেও এই ওয়াকফের করাল গ্রাসে পড়ে চলে যেতে হয়েছে ওয়াকফ সম্পত্তি হয়ে। এই যে জায়গাটা ছিল এটা কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের সামনে রিপোর্ট হয়ে গেল। অর্থাৎ এই আগামী দিনে যখন ফাইনাল ফয়সালা হবে তার আগে যে আর্গুমেন্টটা হবে সেখানে, এই যে এই মহিলা আইনজীবীর কথা আমি বলছিলাম, তার আগে কিন্তু এই পয়েন্টগুলো আসবে যে কেন, কি কারণে কেন্দ্র সরকারকে এই অ্যামেন্ডমেন্ট নিয়ে আসতে হলো, এবং সেখানে এই যে একটা এসেছে এটাকে আটকানোর কোনো জায়গা কিন্তু আর থাকছে না। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা এই আইনজীবী বলে দিলেন, যিনি কেন্দ্রের হয়ে এই মামলাটি লড়ছিলেন, তিনি পরিষ্কারভাবে বলে দিলেন যে সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট আজকে যেটা কনফার্ম করে দিলেন যে যদি কোনো রকম রেজিস্ট্রেশন করা না হয় তাহলে কিন্তু তাকে ওয়াকফ প্রপার্টি হিসেবে দেখা হবে না। অর্থাৎ অর্থাৎ কারুর একটা কিছু মনে হলো, এই মিনি পাকিস্তানের জনক যিনি আছেন তার নামে অনেক কিছু সম্পত্তি আছে কলকাতায় শোনা যাচ্ছে, ওয়াকফের নামে সেই সম্পত্তিগুলো নেওয়া হচ্ছে, তারপর সেগুলো ব্যক্তিগত কাজে ব্যবহার করা হচ্ছে, নিজের ধন সম্পত্তি ফুলে ফেঁপে উঠছে, সেই জায়গাটা কিন্তু স্টপ করে দিল মহামান্য সুপ্রিম কোর্ট। এবার থেকে
প্রপারলি ওয়াকফের আন্ডারে সেগুলোকে রেজিস্টার্ড করতেই হবে। আর যতক্ষণ পর্যন্ত না সেই সম্পত্তি রেজিস্টার্ড হচ্ছে সেটাকে ওয়াকফ সম্পত্তি হিসেবে ধরা যাবে না। অর্থাৎ ওই যে আর্গুমেন্টটা উঠেছিল যে আজ থেকে 200 বছর 400 বছর আগের সম্পত্তি, সেটাকে আমি কি করে কাগজ দেখাবো, কাগজ দেখাতে না পারলে হবে না, এটার মধ্যেই লজিক রয়েছে এবং সেটা মহামান্য সুপ্রিম কোর্টও মেনে নিচ্ছে। অর্থাৎ আমার মনে হলো গিয়ে একটা প্রপার্টিকে আমি বলে দিলাম যে এটা ভাই আজ থেকে ওয়াকফ প্রপার্টি, আর তুমি ছেড়ে চলে যাও, তুমি কি করবে আমি জানি না, ওই দিন শেষ। তুমি রেজিস্টার করো, আর রেজিস্টার করতে গেলে এবার ডকুমেন্ট দিতে হবে কিসের ভিত্তিতে তুমি এটাকে ওয়াকফ দাবি করছো। তুমি যদি প্রমাণ করতে না পারো এই জায়গাটা তোমার নয়, সেটা কিন্তু সরকারের সম্পত্তি হয়ে যাবে। এবং তার থেকেও বড় কথা, এগুলো যখনই রেজিস্টার্ড হবে সেই রেজিস্টার্ড সম্পত্তিতে কোনো ব্যক্তিগত কাজ কেউ করছে কিনা, সেটাকে ব্যক্তিগত মুনাফার জন্য কেউ ব্যবহার করছে কিনা, সেই জায়গাটা কিন্তু এবার কেন্দ্র সরকারের ধরতে অনেক সুবিধা হয়ে যাবে। আর তার ফলে এই যারা করে কমে খাচ্ছিল, যারা সবটাকে লুটে পুটে নিচ্ছিল, সেই জায়গাটা কিন্তু বন্ধ হয়ে যাবে। ওয়াকফ জিনিসটা আসলে হচ্ছে কিসের জন্য? ওয়াকফ জিনিসটা তো করা হয়েছে এই জন্যই যে এই দেশের যারা প্রান্তিক মুসলিম মানুষ রয়েছেন, যারা গরিব মুসলিম মানুষ রয়েছেন, এই ওয়াকফ যে সম্পত্তি দেওয়া হয়েছে সোজা কথায় সেখান থেকে ইনকাম করা হবে, আর্নিং করা হবে এবং সেটা তাদের মধ্যে সেই ধনসম্পত্তিটা দেওয়া হবে। আজ অব্দি সেই জায়গাটা কি হয়েছে? সত্যিই কি গরিব মুসলমানরা এই ওয়াকফ সম্পত্তি থেকে সেই টাকাটা পায়, নাকি এই ওয়াকফের নামে একটা ভণ্ড চক্র চলছে, অসাধু চক্র চলছে, যারা নিজেদের মুনাফা বাড়াচ্ছে আর ধর্মীয় একটা একটা রুমাল চোখে বেঁধে দিচ্ছে এই সাধারণ গরিব মুসলিমগুলোর, এবং তাদেরকে যখন এই সম্পত্তি চলে যাওয়ার মতো জায়গা হচ্ছে তাদের অন্যায়ের জন্য, তখন এদেরকে ভরকে দিচ্ছে ধর্মের নামে। আর যখন সম্পত্তিটা থাকছে নিজেদের কাছে, সেটা বেআইনি ভাবে ইউজ করে নিজেদের মুনাফাটা করছে, সেই জায়গাটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। ফলে ওয়াকফ নিয়ে আজকে কিন্তু সুপ্রিম কোর্টে যা হলো, তাতে ওই ইন্ডি জোটের কোনো জয় নেই, দিদিমণিদের কোনো জয় নেই। জয় যদি কারোর হয়ে থাকে সেটা কেন্দ্র সরকারের, কেননা মহামান্য সুপ্রিম কোর্ট যে ইঙ্গিত দিয়ে দিল সেখানে স্পষ্ট এটা ইন্টারিম রিলিফ, এর মধ্যে কোনো পার্মানেন্ট কিছু নেই। এবং 2 নম্বর সব থেকে গুরুত্বপূর্ণ, ওয়াকফ আইন যেটা নিয়ে আসা হয়েছে, কেন্দ্র সরকার যেটা নিয়েছে সেটা বৈধ আইন এবং তার ম্যাক্সিমাম ক্লজই থাকছে। দু একটা হাতে গোনা যেটা নিয়ে একটু কনফিউশন আছে, যেটা ভবিষ্যতে আরো কিছু শুনানির বাকি আছে, সেই জায়গাগুলো আপাতত পুরোনো আইনে চলবে, কিন্তু তার মানে সেই পুরোনো আইনটাই পার্মানেন্টলি থাকবে এরকম কোনো ব্যাপার নেই। আর এটা যদি হয় তাহলে সত্যিই দিদিমণি এবং দিদিমণির আশীর্বাদ ধন্য হয়ে যেসব মিনি পাকিস্তানের জনকরা লুটে পুটে খাচ্ছিল, তাদের আজকে রাতের ঘুমটাতে বড্ড কষ্ট হবে। কি বলেন? এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।